এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব সেন্টার স্টেট রিলেশনশিপের নেক্সট পার্টের কোয়েশ্চেন নিয়ে আলোচনা। দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 78, আন্ডার হুইচ আর্টিকেল অব দি কনস্টিটিউশন স্ট্যাচুটরি গ্র্যান্টস আর মেনশনড, অর্থাৎ সংবিধানের কোন ধারাতে গ্র্যান্ট বা মঞ্জুরি প্রদানের কথা বলা হয়েছে। এটা ভারতীয় সংবিধানের 275 নম্বর ধারায় বলা হয়েছে। এখানেতে সঠিকভাবেই উত্তর দাগানো হয়েছে আর্টিকেল 275। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্টারস্টেট কাউন্সিল কনসিস্টস অফ, অর্থাৎ ভারতীয় সংবিধানের 263 নম্বর ধারা অনুযায়ী যে আন্তঃরাজ্য পরিষদ গঠন করা হয়েছে রাজ্যগুলির মধ্যে বিবাদের মীমাংসার জন্য, সমস্যার সমাধানের জন্য, সেখানে কারা থাকেন দেখো, এখানেতে 4জনের নাম দেওয়া হয়েছে: প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অফ অল স্টেটস, চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার্স এবং ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। এরা প্রত্যেকেই সেই কমিটির মধ্যে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং বিলস রিকোয়ার প্রায়ার কনসেন্ট অফ দি প্রেসিডেন্ট ফর দেয়ার ইন্ট্রোডাকশন, অর্থাৎ নিম্নলিখিত কোন বিলগুলি উত্থাপন করার আগে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। আগে উত্তরটা বলে দিই, এটা হবে 80B, অর্থাৎ 1, 2, 3 and 4। বিলগুলি কী কী? বিলস টু রিঅর্গানাইজ স্টেট, অর্থাৎ রাজ্য পুনর্গঠনের বিল। বিলস অ্যাফেক্টিং ট্যাক্সেস ইন হুইচ স্টেটস আর ইন্টারেস্টেড, অর্থাৎ যে সমস্ত বিলেতে রাজস্ব ব্যবস্থার সংস্কার ঘটছে এবং রাজ্যগুলি যেখানে আগ্রহী সেই বিল। 3 নম্বর, স্টেট বিলস ইম্পোজিং রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ ট্রেড, অর্থাৎ বাণিজ্যিক যে স্বাধীনতা তার জন্য যে রাজ্য বিল ইম্পোজ করা হয়েছে সেগুলি। 4 নম্বর, বিলস ইনভলভিং এক্সপেন্ডিচার ফ্রম দি কনসলিডেটেড ফান্ড অফ দি ইন্ডিয়া, অর্থাৎ সেই সমস্ত বিল যেখান থেকে ভারতের সঞ্চিত তহবিল থেকে ব্যয়ের ভাবনা রয়েছে, ভারতের সঞ্চিত তহবিল, যেটা ভারতীয় সংবিধানের 266 নম্বর ধারা অনুযায়ী গড়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, in which of the following cases Supreme Court laid down that the Constitution is federal and characterized federalism as its basic structure, অর্থাৎ নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের মূল কাঠামো। এটা হবে এসআর বোম্মাই কেস, যেটা 1994 সালে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 82, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, এখানে 3জন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানবিদের নাম দেওয়া হয়েছে এবং তারা কি কি বিষয় অপাইন করেছেন সেগুলি দেওয়া হয়েছে, যেখানেতে 3টি পেয়ারই সঠিক। অর্থাৎ কেসি হোয়ার, সংবিধানবিদ, ইনি কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলেছিলেন। গ্র্যানভিল অস্টিন, যিনি কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলেছিলেন। আইভার জেনিংস, যিনি ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্ট্রালাইজিং টেন্ডেন্সির কথা বলেছিলেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্যবস্থা কিন্তু শক্তিশালী কেন্দ্রীয় প্রবণতা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 83 দেখতে পাচ্ছ, আন্ডার হুইচ অফ দিস আর্টিকেলস পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু মেক এনি ল ফর ইমপ্লিমেন্টিং এনি ইন্টারন্যাশনাল ট্রিটি ফর এগ্রিমেন্ট, অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় সংসদের ক্ষমতা আছে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করার জন্য যে কোনো রকম আইন প্রণয়ন করার। এটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 253 নম্বর ধারা, এখানে অপশন ডি। নেক্সট, আ চেঞ্জ ইন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ক্যান বি ডান বাই, অর্থাৎ কেন্দ্র রাজ্যের যে ক্ষমতার বন্টন সেখানে কোনো পরিবর্তন কিভাবে আনা যেতে, দেখো সেখানে আনা যেতে পারে সংবিধান সংশোধন করে, অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান সংশোধন করে। প্রসঙ্গত বলে রাখি এই পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 85, দ্য রেসিডুয়ারি পাওয়ার্স অফ লেজিসলেশন ইন কেস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বিলংস টু, অর্থাৎ জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যে অতিরিক্ত ক্ষমতা আছে সেটা কার হাতে থাকে? সেটা কিন্তু ইউনিয়ন পার্লামেন্টের হাতে থাকে না, সেটা থাকে সেই রাজ্যের আইনসভার উপর। কারণ জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হতো, এখন আর হয় না, কারণ আর্টিকেল 370A এবং 35 আর্টিকেল 370 এবং 35A উঠে গিয়েছে।
Next question number 86. An amendment of the Constitution of India can be extended to Jammu and Kashmir. অর্থাৎ ভারতীয় সংবিধানের কোনো সংশোধন কখন জম্মু কাশ্মীরেতে নিয়ে যাওয়া হতে পারে? অনলি অন অর্ডার অফ দি প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 370, অর্থাৎ 370 নম্বর ধারা অনুযায়ী যদি রাষ্ট্রপতি আদেশ করেন। যদিও বললাম এখন এটি উঠে গিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ইন দ্য স্টেট লিস্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ নিম্নলিখিত কোয়েশ্চেন নাম্বার 87, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ইন দ্য স্টেট লিস্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় কোন বিষয়টি নেই? এটা হবে এ, ইন্স্যুরেন্স অর্থাৎ বিমা, ভারতীয় সংবিধানের রাজ্য তালিকায় নেই, এটা রয়েছে কেন্দ্রীয় তালিকায়। নেক্সট, অন হুইচ অফ দি ফলোয়িং আইটেমস দ্য ট্যাক্সিং পাওয়ার অফ দি স্টেটস হ্যাজ বিন রেস্ট্রিক্টেড? অর্থাৎ নিম্নলিখিত কোন বিষয় রাজ্য সরকারের কোনো কর বসানোর ক্ষমতা নেই? সেটা হবে ট্যাক্স অন ইম্পোর্ট অর এক্সপোর্ট, অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্র। নেক্সট কোয়েশ্চেন, 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ইজ ফাইনালি অ্যাপ্রুভড বাই? অর্থাৎ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে চূড়ান্তভাবে কে অনুমোদন করে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ, যেটা 1952 সালের 6 আগস্ট করে উঠেছিল। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট? নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? বোথ হ্যাভ দ্য এক্সক্লুসিভ পাওয়ার টু ট্যাক্স অন 3 সাবজেক্টস, অর্থাৎ পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের দুজনেরই 3টি বিষয় চূড়ান্ত ক্ষমতা আছে, এটি ঠিক নয়। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে মোট 4টি স্টেটমেন্ট আছে, এর মধ্যে বলা আছে কোনগুলি সঠিক। প্রথমেই আমি তোমাদের সঠিকটা বলে দিই, সঠিক হচ্ছে 2 এবং 3। 2 নম্বরটাকে বলেছি টু অ্যালোকেট বিটুইন দ্য স্টেটস। এখানেতে কী বলেছে, ফাইন্যান্স কমিশনের ক্ষমতা কি? টু অ্যালোকেট বিটুইন দ্য স্টেটস দ্য শেয়ার অফ প্রসিডস অফ ট্যাক্সেস, অর্থাৎ যে রাজস্ব বা কর উৎপাদন হয় সেটা কেন্দ্র রাজ্যের মধ্যে শেয়ার করা, ঠিক। এবং 3 নম্বরটা কি? টু কনসিডার দ্য অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্টেড এড ফ্রম স্টেট, অর্থাৎ রাজ্যগুলি থেকে যে মঞ্জুরির ক্ষমতা সেটি দেওয়া হয়েছে এই ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের হাতে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 92, উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দি ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোন তালিকাটিতে গরমিল রয়েছে বা ভুল আছে? এটা দেখতেই পাচ্ছ, এর আগেও একবার প্রশ্নটা দেখেছো, স্টক এক্সচেঞ্জ কনকারেন্ট লিস্ট। স্টক এক্সচেঞ্জ কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় নেই, এটা রয়েছে ইউনিয়ন লিস্ট বা কেন্দ্রীয় তালিকায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 93, which one of the following articles of the Constitution of India says that the executive power of every state shall be so exercised as not to impede or prejudice the exercise of the executive power of the Union? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাজ্য সরকারের প্রশাসনিক ক্ষমতা কখনোই কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতাকে ছাপিয়ে যেতে পারবে না? এটা রয়েছে বলা আর্টিকেল 257-এ, ইউপিএসসি 2004 সালে জিজ্ঞাসা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 94, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং সাবজেক্টস ইজ আন্ডার দ্য ইউনিয়ন লিস্ট ইন দ্য 7th শিডিউল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় কোন বিষয়টি রয়েছে? রেগুলেশন অফ লেবার অ্যান্ড সেফটি ইন মাইন্স অ্যান্ড অয়েল ফিল্ডস, অর্থাৎ খনি এবং তৈল ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের নিরাপত্তার কথা। এরপর কোয়েশ্চেন নাম্বার 95, দ্য অথরাইজেশন ফর দি উইথড্রয়াল অফ ফান্ডস ফ্রম দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া মাস্ট কাম ফ্রম, অর্থাৎ ভারতীয় সঞ্চিত তহবিল থেকে কোনো অর্থ তোলার জন্য কার আদেশ অবশ্যই চাই বা কার অনুমতি চাই? এটা হবে ভারতের রাষ্ট্রপতি। কোয়েশ্চেন নাম্বার 96, অল রেভিনিউজ রিসিভড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট by way of taxes and other receipts for the conduct of government business are credited to the, অর্থাৎ সমস্ত রাজস্ব এবং সমস্ত আয়, রাজস্ব থেকে যা আয় হয় সমস্ত জিনিস কোথায় যুক্ত হয় না কোথায় রাখা হয়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। নেক্সট, হোয়েন দ্য অ্যানুয়াল ইউনিয়ন বাজেট ইজ নট পাসড বাই দ্য লোকসভা, যখন লোকসভায়
বার্ষিক বাজেট পেশ হয় না তখন কি হয়, দ্য প্রাইম মিনিস্টার সাবমিটস দ্য রিজাইনেশন অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের রিজাইনেশনটা সাবমিট করে দেন। আজ আলোচনা কেমন লাগলো সেটা জানাবে। এরকম তোমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও করতে আমি আগ্রহী হব।